আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস একাডেমি হান্টার। তো আমি এই চ্যানেলে ইংলিশ গ্রামার নিয়ে মূলত আলোচনা করছি, তো বাংলা ব্যাকরণও থাকে। তো এই চ্যানেলে আমরা এখন যে ধারাবাহিক আলোচনা করছি রাইট ফর্মস অফ ভার্ব, তো এই ভার্বসেরই কিছু কয়েকটা রুলস নিয়ে আজকে এসেছি আপনাদের সামনে। তো যারা আমার চ্যানেলে আজকে আপনারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি। তো আমাদের প্রথম রুলস হচ্ছে ওয়ান্ট দিয়ে, যে ওয়ান্টের পরে, ওয়ান্ট এমন একটা ভার্বের স্পেশাল কিছু ব্যবহার রয়েছে, এর পরে ভার্বের কিছু স্পেশাল ফর্ম রয়েছে, কখনো ইনফিনিটিভ হয় আবার কখনো পাস্ট পার্টিসিপল হয়, এটাই আমরা দেখব। তাহলে আমরা প্রথমটা দেখি, সাবজেক্ট প্লাস ওয়ান্ট প্লাস ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্টের পরে যদি ওয়ান্ট থাকে তারপরে ইনফিনিটিভ বসবে, ইনফিনিটিভ মানে টু প্লাস ভি1। ডিরেক্ট যদি সাবজেক্টের পরে ওয়ান্ট ভার্বটা থাকে, ওয়ান্ট ভার্বের পরে যদি ভার্বের গ্যাপ থাকে তাহলে সেটা হবে টু প্লাস ভি1। দুই নম্বর রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ান্টের পরে, এই যে এসবি মানে হচ্ছে সামবডি, সাবজেক্ট প্লাস ওয়ান্টের পরে যদি সামবডি মানে কোনো ব্যক্তির নাম থাকে বা কোনো ব্যক্তি থাকে তারপরেও ইনফিনিটিভ বসবে। এখানে ডিরেক্ট ওয়ান্টের পরে ইনফিনিটিভ বসছিল, আর এখানে হচ্ছে ওয়ান্টের পরে সামবডি থাকার পরে ইনফিনিটিভ বসবে। আর এক্সটেনশন তো জানেনই যে অতিরিক্ত সেন্টেন্সের অংশ, যে যদি থাকে সেগুলো বসে যাবে। তিন নম্বর রুলস হচ্ছে আমাদের একটু নোটিস করার ইয়ে, যেটা আমরা একটু ভালোভাবে দেখতে হবে, যে সাবজেক্টের পরে ওয়ান্ট আছে কিন্তু এরপরে সামথিং থাকবে, মানে কোনো বস্তু থাকবে, ব্যক্তি নাই। এর আগে ছিল সামবডি, যদি সামবডি থাকে তাহলে ইনফিনিটিভ হবে, কিন্তু যদি সামথিং থাকে তখন হবে পাস্ট পার্টিসিপল, মানে ভি3 ফর্ম। ঠিক আছে, ভার্বের ভি3 ফর্ম। তাহলে এই দুইটাই কিন্তু একটু সমস্যা বাঁধে, যে এখানে আমরা যদি সাববডি থাকে ইনফিনিটিভ আর সামথিং থাকলে পাস্ট পার্টিসিপল হবে, একই রকম গঠন কিন্তু এই দুইটা, দুই আর তিন নম্বরে। তো আমরা एग्जांपल দেখে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম एग्जांपल হচ্ছে আই ওয়ান্ট, তাহলে আমাদের ওয়ান্ট দেওয়া আছে, ওয়ান্টের পরেই ভার্বের গ্যাপ দেওয়া আছে, আই ওয়ান্ট, ওয়ান্টের পরেই ভার্বের গ্যাপ দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম সাবজেক্টের পরে ওয়ান্ট, ওয়ান্টের পরেই যদি ভার্বের গ্যাপ দেওয়া থাকে তাহলে সেটা হবে ইনফিনিটিভ, ওয়ান্টের পরে ভার্ব থাকলে সেটা ইনফিনিটিভ হবে। তাহলে আমাদের ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি1। তাহলে আমাদের অ্যান্সার হবে আই ওয়ান্ট টু মিট ইউ। তাহলে অ্যান্সার আমাদের টু মিট। ওকে, তারপরেটা হচ্ছে আই ওয়ান্ট ইউ, তাহলে ওয়ান্টের পরে আমাদের ইউ ভার্বটা রয়েছে, এই ইউ হচ্ছে আমাদের ব্যক্তি রয়েছে, এটা হচ্ছে ব্যক্তি, আই ওয়ান্ট ইউ। তাহলে আমাদের এই যে সামবডি রয়েছে, ওয়ান্টের পরে যখন সামবডি থাকবে তারপরে যদি ভার্বের গ্যাপ থাকে তখনও সেটা কি হবে, আমাদের ইনফিনিটিভ হবে। তাহলে আমাদের এখানে মিটিং দেওয়া আছে, এটা হচ্ছে জিরান্ড, আমাদের জিরান্ড হবে না। তাহলে আমাদের এখানে হবে টু মিট, মানে এখানে যেহেতু টু প্লাস ভি1 হচ্ছে ইনফিনিটিভ, তাই ইনফিনিটিভ এটা হবে, আই ওয়ান্ট ইউ টু মিট হিম। তো আমাদের তিন নম্বর एग्जांपल হচ্ছে আই ওয়ান্ট দ্য লেটার। পার্থক্য এই দুইটার মধ্যে পার্থক্য একটু খেয়াল করেন, যে এখানে আই ওয়ান্টের পরে ইউ আছে, ইউ তো ব্যক্তিবাচক, কিন্তু আই ওয়ান্ট দ্য লেটার, তাহলে এখানে দ্য লেটার কি ব্যক্তিবাচক? না, দ্য লেটার হচ্ছে বস্তুবাচক। যখন ওয়ান্টের পরে বস্তুবাচক হবে তখন হবে ভি3, তার মানে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা এই যে টু ডেলিভার আছে, আমরা অনেকে ভুল করতে পারি যে ওয়ান্টের পরে যদি অবজেক্ট থাকে বা কোনো ব্যক্তি থাকে তাহলে আমরা তো এখানে টু প্লাস ভি1 করেছি, তাহলে এটাও হয়তো বা হবে না। আসলে বুঝতে হবে যে ওয়ান্টের পরে যেটা আছে সেটা হচ্ছে ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক। যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা ইনফিনিটিভ করব, আর যদি বস্তুবাচক হয় তাহলে ওইটা ডাইরেক্ট ভার্বের 3 নম্বর রূপ বসাই দেব। তো এখানে যেহেতু আমাদের টু ডেলিভার দেওয়া আছে, এটা হচ্ছে টু প্লাস ভি1 ইনফিনিটিভ, আর এখানে ডেলিভার্ড হচ্ছে ডেলিভার ভার্বের ভি3। তাহলে আমাদের হবে আই ওয়ান্ট দ্য লেটার ডেলিভার্ড নাও। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ডেলিভার্ড। তো আমাদের দ্বিতীয় রুলস হচ্ছে পূর্বে ঘটেছে এমন কিছু অনুমান করতে, পূর্বে ঘটেছে এমন কিছু অনুমান করতে সি, অ্যাপিয়ার, হ্যাপেন, প্রিটেন্ড, সিম, এগুলো পূর্বের অনুমান করার অর্থে এই ভার্বগুলো বেশি ব্যবহার করা হয়, যে আমার মনে হয় যে এটা হয়তো বা ঘটেছে বা এটা হয়তো বা হয়েছে। তো এই সি, অ্যাপিয়ার, হ্যাপেন, প্রিটেন্ড, সিম এরপর পারফেক্ট ইনফিনিটিভ বসে।
সাধারণত পারফেক্ট এরপরে পারফেক্ট ইনফিনিটিভ বসবে যদি পূর্বে কোনো ঘটনা ঘটেছে এমন কিছু অনুমান করা হয়। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ আবার কি? আমরা তো বেয়ার ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ সম্পর্কে জেনেছি। তো পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে এই যে ন্যাচারাল যে ইনফিনিটিভ রয়েছে 2 প্লাস v1 যে ন্যাচারাল ইনফিনিটিভ রয়েছে বা জেনারেল যেটা ইনফিনিটিভ হিসাবে আমরা ব্যবহার করি, এরপরে v3 বসাইতে হবে। আমরা তো জানি যে পারফেক্ট যত পারফেক্ট টেন্স আছে বা পারফেক্ট আছে সবগুলোতে v3 বসে। তো পারফেক্ট ইনফিনিটিভ মানে 2 প্লাস হ্যাভ প্লাস অতিরিক্ত একটা v3 বসবে। জেনারেল ইনফিনিটিভের সাথে অতিরিক্ত একটা v3 বসলে সেটাকে বলা হবে পারফেক্ট ইনফিনিটিভ। তো এই চারটা জিনিস তাহলে আমরা দেখে একটা एग्जांपल দেখে আমাদের কাছে সহজ হবে। দ্য বয় সিমস টু হ্যাভ ডান, আর শুধু ডান দেওয়া আছে, এটা শুধু v3 দেওয়া আছে, আর এখানে টু হ্যাভ ডান তার মানে ইনফিনিটিভের সাথে v3 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। দ্য বয় সিমস টু হ্যাভ ডান হিজ অ্যাসাইনমেন্ট, বা মনে হয় ছেলেটি তার অ্যাসাইনমেন্ট করেছে, ঠিক আছে, এটা যে মনে হয় সে করেছে। তো এখানে কেন মনে হচ্ছে, যে সিমস মানে মনে হওয়া, যে আমার মনে হচ্ছে যে সে ছেলেটি কি করেছে, তার অ্যাসাইনমেন্ট করেছে। তো এই কাজটা আগেই হয়তো বা করে ফেলেছে, সে অ্যাসাইনমেন্টের কাজটা সে হয়তো আগেই করে ফেলেছে। তাহলে এখানে আমাদের ওটা বড় ব্যাপার না, এখানে আমরা দেখতে হবে সিমস আছে এখানে, যে সিমস এর পরে আমরা সাধারণত জানি কিভাবে পারফেক্ট ইনফিনিটিভ বসবে। এটা হচ্ছে 2 প্লাস হ্যাভ v1 প্লাস এখানে 2 প্লাস হ্যাভ প্লাস v3। এই হ্যাভও কিন্তু v1, এটা খেয়াল রাখতে হবে, হ্যাভ হচ্ছে v1, তবে পারফেক্টের ক্ষেত্রে হ্যাভই ব্যবহৃত হয়। 2 প্লাস হ্যাভ প্লাস ডান, তাহলে এখানে আমাদের দা বয় সিমস টু হ্যাভ ডান হিজ অ্যাসাইনমেন্ট, এখানে आंसर হবে টু হ্যাভ ডান। তারপরের एग्जांपलটা দেওয়া আছে আই সিম, তাহলে এখানেও সিম দেওয়া আছে। তো সিমের পরে আমরা জানি সাধারণত টু হ্যাভ ফরগটেন দেওয়া আছে, তাহলে এখানে টু হ্যাভ হচ্ছে আমাদের জেনারেল ইনফিনিটিভ, এরপরে হচ্ছে ফরগটেন হচ্ছে ফরগেটের v3, আর এখানে দেওয়া আছে টু ফরগেট, এটা হচ্ছে আমাদের জেনারেল ইনফিনিটিভ, এটা হচ্ছে আমাদের জেনারেল ইনফিনিটিভ, আর এটা হচ্ছে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। তো একটু আগে আমরা দেখে আসলাম, এখানে অর্থটা এরকম, আই সিম টু হ্যাভ ফরগটেন ইওর নেম, যে আমার মনে হয় আমি আপনার নামটা ভুলে গেছি। তো আসলে কাজটা কি, আমি ভুলে গেছি হয়তো বা, এখানে অনুমান করা হচ্ছে যেমন পূর্বে ঘটেছে এমন কিছু অনুমান। তো নামটা আমি আগেই ভুলে গেছি, এটা আমি এখন মনে করছি কি, যে আমার মনে হয় আমি আপনার নামটা ভুলে গেছি। তো এখানে আই সিম, তো সিমের পরে আমরা দেখে আসলাম কি পারফেক্ট ইনফিনিটিভ হবে, তাহলে পারফেক্ট ইনফিনিটিভের গঠন হচ্ছে এটা আমাদের টু হ্যাভ প্লাস ফরগটেন। তো আমাদের এখানে आंसर হবে টু হ্যাভ প্লাস ফরগটেন, এটাই আমাদের आंसर। তো আমাদের 3 নম্বর রুলস হচ্ছে সে, হিয়ার, বিলিভ, থিংক, সাপোজ, কনসিডার, আন্ডারস্ট্যান্ড, এই যে কয়েকটা ভার্ব আছে, এই ভার্বগুলো এর যদি প্যাসিভ, সাধারণত ভার্বের প্যাসিভের পরে, মানে এই ভার্বগুলো প্যাসিভ ফর্মে থাকবে, এর অ্যাক্টিভ ফর্মে থাকবে না, মানে সাবজেক্টের পরে যে এদের একটা থাকবে না, এটা না, বরং এটা প্যাসিভ ফর্মে থাকবে। যদি প্যাসিভ ফর্মে থাকে এরপরে অ্যাক্টিভ অর্থে, এই প্যাসিভের পরে অ্যাক্টিভ অর্থ দিতে টু হ্যাভ প্লাস v3 ব্যবহৃত হয়, টু প্লাস হ্যাভ প্লাস v3 ব্যবহৃত হয়, মানে ওইটা তো প্যাসিভ হয়ে গেছে অলরেডি। এইগুলো এই ভার্বগুলোর প্যাসিভ হওয়ার পরে যে আমাদের অ্যাক্টিভ যদি কোনো ভার্ব থাকে, যে অ্যাক্টিভ একটা অবস্থা থাকে, তাহলে সেটা টু প্লাস হ্যাভ প্লাস v3 বসবে। আর যদি ওই প্যাসিভের পরে আবার প্যাসিভ করা হয়, তাহলে সেটা হবে টু প্লাস হ্যাভ বিন প্লাস v3। তার মানে এখানে শুধু জাস্ট একটা বিন যোগ হবে, অ্যাক্টিভ অর্থে টু প্লাস হ্যাভ প্লাস v3 হবে, আর প্যাসিভ অর্থে টু প্লাস হ্যাভ বিন প্লাস v3 ব্যবহৃত হবে। তো আমরা एग्जांपल দেখে তাহলে আমাদের ইজি হবে, যে হি ইজ সাপোজড, তাহলে এই যে আমাদের এখানে দেওয়া আছে হি ইজ সাপোজড, তাহলে এই যে হি ইজ সাপোজড, তাহলে এখানে আমাদের এই সাপোজটা হচ্ছে প্যাসিভ ফর্মে রয়েছে, এই সাপোজটা আমাদের প্যাসিভ ফর্মে রয়েছে। তো আমরা আগে দেখে আসলাম যে প্যাসিভ, এইগুলো প্যাসিভ ফর্মে থাকবে। তো এইগুলো থাকার পরবর্তীতে আমাদের যেটা হবে, যদি অ্যাক্টিভ হয়, যদি অ্যাক্টিভ অর্থ প্রদান করে, সেখানে আমাদের দেখতে হবে অ্যাক্টিভ যদি অর্থ প্রদান করে তাহলে উপরেরটা হবে, আর যদি প্যাসিভ অর্থ প্রদান করে তাহলে নিচেরটা হবে। তাহলে আমরা দুইটা আগে একটু একটু কনসিডার করে দেখি, যে হি ইজ সাপোজড টু, তাহলে টু তো এখানে দেওয়াই আছে, হ্যাভ ডান, হ্যাভ ডান হচ্ছে টুর পরে হ্যাভ ডান হচ্ছে আমাদের প্রথমটা অ্যাক্টিভ অর্থে, আর পরেরটা হচ্ছে হ্যাভ বিন ডান। তো আমাদের এখানে এটা হচ্ছে প্যাসিভ অর্থ, আমাদের এখানে দেখতে হবে যে আসলে হি
হ্যাভ বিন ডান, তাহলে তাকে করা হয়েছে অর্থটা কিন্তু হয় না। আমাদের এই সাবজেক্টের সাথে মিল রেখে দেখতে হবে যে আসলে সাবজেক্ট কি তাকে কোনো কিছু করা হয়েছে না। তাহলে যদি বলি যদি অ্যাক্টিভ অর্থ দেয় যে হি হ্যাভ ডান, মানে সেই কাজটা করেছে, এরকম অর্থ যদি দেয় তাহলে আমাদের অ্যাক্টিভটা ব্যবহার করতে হবে। কিন্তু হি হ্যাভ বিন ডান এরকম অর্থ দিলে হয় না। তো পরেরটা দেখে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দ্য অ্যাক্সিডেন্ট ইজ থট, তাহলে এখানেও এই যে প্যাসিভ আছে, থট এর থিঙ্ক, মানে থিঙ্ক এর পাস্ট ফর্ম হচ্ছে থট, এখানেও ইজ থট আছে, দ্য অ্যাক্সিডেন্ট ইজ থট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট আর এখানে ছিল হি। দ্য অ্যাক্সিডেন্ট ইজ থট টু হ্যাভ কস্ট, তাহলে অ্যাক্টিভ অর্থে টু হ্যাভ কস্ট ব্যবহৃত হয়, তার মানে দ্য অ্যাক্সিডেন্ট টু হ্যাভ কস্ট, অ্যাক্সিডেন্ট কোনো কিছু ঘটিয়েছে। আসলে কি অ্যাক্সিডেন্ট কোনো কিছু ঘটাতে পারে না, বরং টু হ্যাভ বিন কস্ট, বরং অ্যাক্সিডেন্ট হয়েছে বা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো অ্যাক্সিডেন্ট কোনো কিছু ঘটাইতে পারে না, বরং সে ঘটে থাকে। তো অ্যাক্সিডেন্ট ঘটানো এটা হচ্ছে টু হ্যাভ বিন কস্ট, এটা হবে প্যাসিভ। তাহলে যখন দেখতে হবে যে এই সাবজেক্ট নিজে কাজটা করতে পারছে তখন আমাদের এখানে অ্যাক্টিভ ফর্মে থাকবে, তাহলে তখন হবে আমাদের টু প্লাস হ্যাভ প্লাস ডান বা ভি3। আর যখন দেখতে হবে যে এই সাবজেক্ট যে আছে সে এই ব্র্যাকেটের যে ভার্ব দেওয়া আছে এই ভার্বটার কাজ নিজে করতে পারবে না, বরং তাকেই করা হবে, উল্টিয়ে সেই তার উপরেই বর্তাবে, তখন সেটা হবে আমাদের প্যাসিভ ফর্মে। তার মানে টু হ্যাভ বিন প্লাস কজড, এই মানে ভি3 হবে। তাহলে এখানে আবার আমরা একটু ইজিয়েস্ট ওয়েতে দেখি যে এটা হচ্ছে হি ইজ সাপোজ টু, তাহলে এখানে হি হচ্ছে হি ইজ সাপোজ টু হ্যাভ ডান, হয়তোবা সেই কাজটা করেছে, যে তার মনে করা হয় যে সেই কাজটা করেছে, তাহলে কাজ করার ক্ষমতা কিন্তু হির আছে, মানে সাবজেক্টের আছে। কিন্তু দ্য অ্যাক্সিডেন্ট ইজ থট টু হ্যাভ কজড, যে মনে হয় যে অ্যাক্সিডেন্টই ঘটনাটা ঘটিয়েছে, আসলে কি এটা ঘটনা এটা ঘটানোর কি ক্ষমতা আছে অ্যাক্সিডেন্টের? আসলে না, বরং অ্যাক্সিডেন্ট নিজেই ঘটে। তাহলে এখানে দ্য অ্যাক্সিডেন্ট ইজ থট টু হ্যাভ বিন কজড বাই লিভ অন দ্য রেলওয়ে লাইন, তার মানে আমাদের এখানে হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা ওই রেলওয়ে লাইনের আশেপাশে কোথাও একটা ঘটেছে, বা লিভ অন দ্য রেলওয়ে লাইন, মানে রেল লাইনের কাছেই একটা রেলওয়ের কাছেই ঘটেছে। তাহলে এখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, বরং সে ঘটায়নি, যদি ঘটাতো তাহলে টু হ্যাভ কজড হতো। যদি এখানে কোনো ব্যক্তির নাম থাকতো তাহলে হয়তো বা এখানে টু হ্যাভ কজড হতো, কারণ ব্যক্তি কোনো কিছু ঘটাইতে পারতো, কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট তো নিজে কোনো কিছু ঘটাইতে পারে না। তাহলে আজকে আমাদের এইটুকুই আলোচনা ছিল, তো পরবর্তীতে আমরা আরো আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ।